হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে গল্প মুক্ত পিঞ্জরা পাখি লেখিকা ইপসিতা শিকদার সামিয়া পর্ব 23। বর্তমানে সময়টা এমন এক আবহাওয়ায় এসে পৌঁছেছে যে না শীত লাগে না গরম, যাকে বাঙালিরা বলে মাতাল করা আবহাওয়া। আর বাঙালি দম্পতিদের নিকটে হলো প্রেমময় সময়। এই সুন্দর আবহাওয়াতেই আরিজের সাথে কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে বাহিরে বের হচ্ছে পাখি। মলে ঢুকতে আরিজ কোনো কথা ছাড়াই বারবি গাউনের দোকানের দিকে যেতে লাগলো। তা দেখে যুবতী অবাক, কারণ সে তো এইসব পোশাক পরে না। তাছাড়া সে এসেছে প্রতিদিন পরার জন্য কিছু জামা কাপড় কিনতে, অনুষ্ঠানের পরার ভারী পোশাক নয়। আরে আরে, আপনি এইদিকে ওয়েস্টার্ন বারবি গাউনের শপে কেন যাচ্ছেন? এত কথা না বলে চলো তো। আমি তো পাগল বা বাচ্চা নই যে কোনো কিছু বুঝে না শুনেই এদিক ওদিক ছোটাছুটি করবো। সুতরাং কথা না বলে আমার সাথে যাও বলে পক্ষীকে কোনো কথা না বলার সুযোগ দিয়ে বড় বড় পা ফেলে দোকানটার দিকে যেতে লাগলো। এতে তরুণীরা আগে নাক ফোলালেও চুপটি করে থাকে। তারা দুজন দোকানে ঢুকতে বিক্রি এসে স্বাগতম জানায়। আরিজ হাসি মুখে নিজের চাহিদা ব্যক্ত করে থাকে। একটি বারবি গাউন দেখান তো, সাদা রঙের মাঝে। এখনই দেখেছি স্যার, আপনি আর ম্যাম আমার সাথে আসেন। প্রায় ডজনখানেক গাউন দেখার পর আরিজ পছন্দ করে একটি, সেটি আবার পুরোটা শুকনো না, কিছুটা হালকা গোলাপি কাজও আছে। আরিজ উৎফুল্ল মুখে পক্ষীর গায়ে ধরে, দেখো পক্ষির তোমাকে কি মানিয়েছে গাউনটা? তোমার পছন্দ হয়েছে তো? কথাটা জিজ্ঞেস করে স্ত্রীর মুখের দিকে তাকাতেই চুপ হয়ে যায় সে। কন্যা যে রাগে চোখ মুখ শক্ত করে স্বয়ং এক অগ্নিকন্যা হয়ে বসে আছে। এর মাঝে বিক্রয়ী তার বাঁকা দন্ত দেখিয়ে হেসে বলে ওঠে, ম্যামকে তো মনে হয় অনেক ভালোবাসেন স্যার। একবার রূপকথা রাজকন্যা বানিয়ে সার্ভিস রূপে এসেছে, তা না হলে কি আর 7,000 টাকার গাউনটা হাতে তোলা? আরে দুঃখে দুঃখে ভাব নিয়ে উঠতে, তা কি আর বলতে, কিন্তু বউটা বোঝে না মোর ভালোবাসা। তার কাছে যেন আমার সব কিছু রসিকতা। দেখেন না এখনো কেমন মুখ করে রেখেছে। বিক্রয়িনী এমন কথা হেসে, আচ্ছা স্যার, আপনি ক্যাশ কাউন্টার থেকে ড্রেসটা কালেক্ট করে আমি প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছি। আর যে সব কিছুতে অভ্যেস আছে। কপতি আসলে এভাবে রসিকতার সুরে কথা বলে কেনাকাটার জন্য উৎসাহিত করার দোকানে কাজ করা প্রতিটি মানুষের স্বভাবই বলা চলে। কিন্তু পক্ষী সে তো এসব কিছুতে আরো অভ্যস্ত নয়, তাই লজ্জায় লাল হয়ে যায়, সেই সাথে কিছুটা বিচলিত হয় এত দামি পোশাক শুনে। পক্ষী স্বামীর কিছুটা কাছে ঘেঁষে ফিসফিস করে বলে, শুনুন না, আমার কাছে মাত্র 3,000 টাকাই আছে। আসলে এখানে আসার পর আর টিউশনি করতে যাইনি তো, আপনি প্লিজ ড্রেসটা ফিরিয়ে দিন। এত বেশি বোঝো না তো, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। এটা আমার তোমার জন্য কিনতে মন চেয়েছে, টাকা আমি দেব। তোমার অবশ্যই ধর্মমতে এবং আইন মাফিক আমার টাকায় অধিকার আছে, তাই তুমি তোমার টাকায় অন্য কিছু করো, কেমন? স্বাভাবিক গলায় কথাগুলো বলে আরিজ কাউন্টারের দিকে চলে গেল। পিছনে তাকালে দেখতে পেত একজোড়া চোখ তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছে। গাউনের ব্যাগ হাতে দোকান থেকে বের হতে হতে একজনের সাথে ধাক্কা লাগে পক্ষী। সামনে তাকাতেই অবাক সে। এতদিন পর সে প্রিয়াকে দেখছে, তাও এই বেশি, যে মেয়েটাকে এত বলে কয়েও চাষির জীবনে মাথায় হিজাব বাঁধাতে পারেনি। তার মুখমণ্ডল ছাড়া পুরো দেহ আবৃত বোরকার দ্বারা সত্যি বিস্মিত হয় সে। অস্পষ্ট গলায় বলে ওঠে, প্রিয়া আপু, প্রিয়, তুমি ওনাকে চেনো? অচেনা একটা মেয়ে স্ত্রীকে নাম ধরে ঢাকায় কিছুটা অবাকি হয় ভাত। সে আজ প্রিয়ার সাথে মলে এসেছিল শ্বশুর বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে, কিন্তু এসে প্রিয়ার পুতুলকে পরানো একটা গাউন পছন্দ, আর তা কেনার উদ্দেশ্যে ঢুকতে যেতেই এই অবস্থা পড়ে। এদিকে পক্ষী নিজেও অবাক হয়ে বোনের পাশে অচেনা পুরুষটিকে দেখে। প্রিয়া সবার কৌতূহলের অবসান ঘটিয়ে উত্তর দেয়, পক্ষী, এটা তো জিজু, কিছু মনে করিস না, এত তাড়াহুড়োয় বিয়ে হয়েছে যে কাউকে জানাতে পারে। আর মাহাদি, উনি হলেন তোমার বড় শালী, মানে আমার কাছে। বাহ, কি ইত্তেফাক, আসলাম কেনাকাটা করতে, দেখা পেয়ে গেলাম আধা ঘর বলে হাসতে লাগে। তাদেরকে পক্ষে জোরপূর্বক হাসতো সৌজন্যতা বজায় রাখতে। প্রিয়ার মাঝে অস্বস্তি, যদিও সে জানে না পক্ষে তারও আরেকজন মাঝের সম্পর্কের বিষয়ে জ্ঞাত, তবুও পুরোপুরি স্বাভাবিকও থাকতে পারছে না। এই সময়ে আরিজও বিয়ের ঝুঁকে এসে পড়ে। প্রিয়া অচেনা এক পুরুষ ও পক্ষীকে একসাথে দেখে সেও কিছুটা অস্বস্তি বোধ করে, কিন্তু তা কাটিয়ে জিজ্ঞেস করে, কেমন আছো প্রিয়া? প্রিয়া স্বাভাবিক ভঙ্গিমায় জবাব দেয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহাদি, ও হলো পক্ষীর হাজবেন্ড আর আমার ভার্সিটির সিনিয়র আর্টিস্ট।
আর আরিস উনি হলো আমার হাজব্যান্ড মাহাদি। মাহাদি প্রস্তাব দিয়ে ওঠে, চলো তাহলে ফুড কোর্টে যেয়ে বসে কিছুক্ষণ আড্ডা দিই। আরিস শুধালো, না না না, তা সম্ভব না, আসলে আমার আর পক্ষে একটু ব্যস্ততা আছে, আজ অন্য কোনো দিন অবশ্য। পক্ষীও আরিসকে সায় জানালে পরিস্থিতি কাটাতে প্রিয়া বলে ওঠে, আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা যাও, তবে বাড়িতে এসো একদিন, দাওয়াত রইল। তোমরা এসো। পক্ষীও আরিস সেদিক থেকে চলে যায়। প্রিয়াও স্বস্তির শ্বাস ফেলে স্বামীর হাত রেখে দোকানের ভিতরে প্রবেশ করে। আর মাহাদির এই কথোপকথন কেমন যেন অস্বাভাবিক লাগলেও সে আর তা নিয়ে মাথা ঘামায় না, বউয়ের সাথে ঘোরাঘুরিতে ব্যস্ত হয়ে যায়। আজ প্রথম স্ত্রীর সাথে বাইরে এসেছে বলে কথা। আসলাম দেওয়ানের সাথে কথা বলার জন্য মনটা কুটকুট করছে নায়লা দেওয়ানের। আসলে স্বামীর সাথে কথা বলতে নয়, বড় মেয়েকে দেখা পাওয়ার জন্যই তার অস্থিরতা। কতদিন দেখে না মেয়েটিকে, আগে যার মুখখানা আসত এক অন্ধকারাচ্ছন্ন রাত লাগতো, আজ তার মুখখানা সোনামুখে লাগছে নায়লা দেওয়ানের। যে মেয়েকে দেখলে সারাদিন গায়ে কাঁটা বিদ্ধ, সেই মেয়ের একটি মাত্র সাক্ষাৎ পেতে কাতর সে। কথায় আছে না, দাঁত থাকতে মূল্য নেই। সদ্য ঘামে নেই কাছ থেকে ফিরতে স্বামীকে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত এগিয়ে দিল। আসলাম দেওয়ান তো অবাক, কারণ এ তো তার স্ত্রীর স্বভাব নয়। কোনো বনিতা ব্যতীত এই সোফায় হেলান দিয়ে এক চুমুক শরবত পেটে নিয়ে বলেন, কি ব্যাপার, আজ এত খাটতে? কোনো দরকারি ছাড়া তো হবেই না, এত আদর। সুতরাং বাঁকা পথে না যে সোজাসুজি বলো কি চাই তোমার। স্ত্রী তার আমতা আমতা করতে শুরু করলেন। তা দেখে খানিক রাগে উঠে গেল তার। এমনিতেই বয়সের ভারে ক্লান্ত দেহ তার উপর কাজ করে। পক্ষে যাও তাকে সাহায্য করতে, ছোট মেয়ে সেই কাজেরও না। সবকিছু মিলিয়ে আজকাল বেশ রাত ছোটাই হয়েছে কি। খেটে খুটে এসে স্ত্রী এমন আদিক্ষেতা তার মোটেই সহ্য হচ্ছে না। কিছুটা ধমক দিয়ে ওঠেন তিনি, কি হলো বলছো না কেন? আসলে বলছিলাম কি, অনেকদিন তো হলো মেয়েটা শ্বশুর, এবার না হয় আপনি মেয়েকে কিছুদিনের জন্য নিয়ে আসুন, আর শ্বশুর বাড়ির সবাইকে দাওয়াতও দিয়ে আসুন। আসলাম দেওয়ান হাসলেন, তবে হাসিটা দিলেন মনের গহিনী এবং লোকচক্ষুর আড়ালে। একদম তাচ্ছিল্য মাখা এই হাসি। গম্ভীর গলায় বলতে লাগলেন, জানো রূপবান, যখন নদী পাড়ি দেওয়ার বিনিময়ে মাঝিকে বকশিস স্বরূপ রূপা দিয়েছিল, তখন মাঝি খুব রেগে যান। তিনি ভাবেন তা মূল্যহীন পিতল। বেশ অবজ্ঞাই করেন রূপবান এবং তার উপহার। এই অবজ্ঞাতে কয়েক পয়সার বিনিময়ে তা আরেকজনকে দিয়ে দেন। পরে বুঝতে পারেন বকশিসটা কতটুকু মূল্যবান ছিল, অথচ তখন আর তা হাতে পাওয়ার উপায় নেই। বর্তমানে তোমার অবস্থাও তাই। তোমার কাছে আল্লাহর কোহিনূর ছিল, তুমি তা কয়লা ভেবে ফেলে দিয়ে এসেছো। এখন আফসোস করা বই কি উপায় নেই তোমার নিকট। এমন ভারী বাণীগুলো শুনে নানা ধরনের উৎসাহিত মুখশ্রীতে ছেয়ে গেল অন্ধকার, কিন্তু এতে কিছু আসে যায় না আস্থার দলে। তিনি কিছু না বলে হাত পান করা শরবতটা টেবিলে রেখে বেডরুমের দিকে চলে যেতে লাগলেন। অতীত নায়লা দেওয়ান আসলাম দেওয়ানের প্রথম স্ত্রী হলেও আসলাম দেওয়ান নায়লা দেওয়ানের প্রথম স্বামী নয়। নায়লা দেওয়ানের প্রথম বিয়ে হয় যখন সে সদ্য 15তে পা দিয়েছে। স্বামী সংসার তো দূরে থাক, নারীত্ব কি না বুঝতেই বিয়ে নামক দায়িত্ব কর্তব্যের থলি তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হয়। তবুও তিনি সেই ধাক্কা সামলে নিয়েছেন, যদি লোকচক্ষুর আড়ালে মনের কান্না জীবনসঙ্গী তথা তার চাইতে 3 গুণ বয়সী প্রথম স্বামীকেও দেখেন। সে বিয়ের স্থায়ী কাল ছিল মাত্র বছর 3। বিধবা সে আবার ফিরেছিল বাপের বাড়ি। লোকজন তাকে আর তার কপালকে দোষিছিল। পাড়াপড়শির বাণীগুলো ছিল কিছুটা এমন, কে রাখবে এই মেয়েকে, এখন তো সারা জীবন বাপের গলায় কাটা বেঁধে। আরে মেয়েটার কপাল নাই স্বামীর সুখ বেশি দিন, তাহলে এটা স্যার কি হওয়ার ছিল? কেউ তো বলছিল, কেমন অপয়া মেয়ে, মাত্র 18 বছরের জামাইকে বসে আসছিস। বেচারা পরিবার থেকে এমন মেয়ে নিয়ে নিজের মালিক হয়। তা বলতে কেমন মেয়ে হলে 3টে বছর পার হতে না হতে স্বামীর মরণ নিয়ে আসে। এই মেয়ে যেখানে যাবে সেখানে অন্ধকার হয়ে যাবে। এই মেয়েকে কাজ ঘেঁচতে দেওয়া যাবে না, আবার না আমাদের বিপদ ডেকে আনে। এমন বলিয়া ওরালো মানুষগুলো একবার মৃত মানুষের বয়সের ভার হওয়া নানা রোগ আক্রান্ত দেহটির দিকে তাকায়। 50 ঊর্ধ্বে নানা রোগে জর্জরিত মানুষের মৃত্যু আমাদের দেশে অস্বাভাবিক নয়, তবে সেই লোকের স্ত্রী যদি হয় সদ্য যুবতী কিংবা নববিবাহিতা, তাহলে অবশ্যই অস্বাভাবিক ব্যাপার স্যাপার তা। সদ্য যৌবনে পা রেখে নারীটি যখন ভেবেছিল এই বুঝি জীবন শেষ, এই সাদা রং, এই সমাজের তিরস্কার, এই রঙহীন জীবনী বোধ হয় আপন হয়ে রবে তার শেষ শ্বাস ত্যাগ করা অবধি,
কিন্তু আল্লাহ হয়তো তাকে সুখী করতে চেয়েছিলেন খুব দ্রুত। কোনো এক গোধূলির সময় তাকে মাঠে কাজ করতে দেখেছিলেন দেওয়ান বাড়ির ছোট ছেলে। এক দেখাতে প্রেমে পড়েন নাকি করোনা থেকে তিনি দিন দুয়েকের মাঝে কোনো কথাবার্তা ছাড়াই বিধবা হওয়ার 15 দিনের মাথায় বিয়ে করে দেওয়ান বাড়িতে উপস্থিত হন তারা। দেওয়ানের বড় ব্যবসায়ী পরিবার হলো দেওয়ান বাড়ি। তারা কি মেনে নিতে পারবে এক বিধবা ছোট ছেলে বউ? একে একে সবাই কটু কথা বলতে শুরু করে। মেয়েটা নিশ্চিত জাদুটনা করেছে আসলাম ভাই, নাইলে এমন সুন্দর টাকাওয়ালা পোলা কি আর বিয়েতে মাইয়া বিয়ে করে? অপয়া মায়া এলো ঘরে আনতেছে, কি না কি ক্ষতি করে বসে। স্বামীর সঙ্গে থাকায় সেই বিপত্তিও কাটিয়ে উঠেছিল, কিন্তু 1 মাস পর তার জন্য কাল হয়ে আসে সন্তানের আবির্ভাব। বিয়ের 1 মাস পার হতে না হতে গর্ভবতী হয়ে পড়ে নায়লা। সব নারীর জন্য মাতৃত্ব আশীর্বাদ হয়ে এলেও নায়লার জন্য এসেছিল ধ্বংস শিকার। এক একজনের মুখ দিয়ে সন্তানের পিতৃ পরিচয় নিয়ে এক এক রকম মন্তব্য হয়। কে জানে বাচ্চা আগেতেই পেটে ছিল নাকি? হইতেও তো পারে এমন নাটক করতেছে না জানা। এত তাড়াতাড়ি বাচ্চা পেটে আসেনি। কার না কার বাচ্চা আসলাম ভাইয়ের সোজা মানুষ হইয়া তার গলায় ঝুলাইতেছে। এই সময় পাশে পেয়েছিলেন স্বামী। তার যুক্তিতে হার মেনেছিল সকল, কিন্তু যারে লগে না ভালো তার চলনো বাধা। তাই হয় নায়লা দেওয়ানের সাথে। এবার থেকে আসলাম দেওয়ানের আগসের খোঁচা দিয়ে কথা বলা হতো তাকে। আর যখন দেখা গেল মেয়ে পক্ষীর গায়েরও তারও আসলাম দেওয়ানের মতো ধবধবে সাদা নয়, বরং বেশ চাপা রঙের হয়েছিল, তখন তো সব ভালো দ্বিগুণ পুরুষ। পাড়ার এক মহিলা তখন আসলাম দেওয়ানের অনুপস্থিতি চড়া গলায় বলেছিল, দেখলি তো এবার এই মেয়ে জীবনেও আসলাম ভাইয়ের না। কেমন কালা হয়েছে, নিশ্চিত আগের ঘরের বীজ বয়ে বিয়া বইছিল। অথচ এসব বলার পূর্বে একবারও ভাবলো না নবজাতকের দাদি স্বল্প উচ্চতার কালো বর্ণের নারী। নায়লা দেওয়ান তখন সদ্য প্রসব যন্ত্রণা থেকে মুক্তি প্রাপ্ত। কাপা গলায় বললেন, ভাবি এই কথা আপনি কেমনে বলতে পারেন? আপনার লজ্জা করে না? মহিলাটি তখন মুখ বাঁকিয়ে উত্তর দিয়েছিলেন, ও আমার খোদা, যেই মায়া শরীরের যন্ত্রণা সইতে না পাইলে স্বামীর মৃত্যুর 15 দিনের মাথায় আবার বিয়ে করে, তাও কাউরে না জানে সে আবার আইসে আমার লজ্জা শিখাইতে। নায়লা দেওয়ানের মুখে সেই যে তালা লেগেছিল পরের কর্তৃত্বের প্রতিবাদ করার, আর সেই তালা খুলেনি। দিন যেতে লাগে পক্ষী বড় হতে শুরু করে। তাকে নিয়ে লোকের কটূক্তি করল, তা যেন সব তাকে উদ্দেশ্য করে। ধীরে ধীরে তার মনে হতে শুরু করে এই বড় সন্তানই তার সুখী না হওয়ার কারণ। ধীরে ধীরে পক্ষীকে নিয়ে তার হৃদয়ে তিক্ততার স্তূপ জমতে শুরু করে। এতটাই জমে যায় যে সম্পর্কের মমতা ও ভালোবাসায় আড়াল হয়ে পড়ে, যার ফলাফল হয় পক্ষীর প্রতি তার করা সব অন্যায় অবহেলা অত্যাচার বন্ধ করে। মা মা তার বিষ্ণুতা ব্রিটিশটাময় স্মৃতিগুচ্ছ ভাবতে ভাবতে কোনো এক ঘরে চলে গেছিলেন মধ্যবয়স্ক নারীটি। ছোট মেয়ে ডাকে সেই ঘর থেকে বের হয়ে আসেন। ডান চোখের কোণে জমা এক বিন্দু নোনা জল হাতের পিঠে মুছে ভেজা গলায় জবাব দেন, হ্যাঁ কি হয়েছে বল? মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে পর্যবেক্ষণ করে নিত। সন্ধিহান গলায় বলে, তেমন বিশেষ কিছু না, কিন্তু তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? নায়লা দেওয়ান নিশ্চয় কিছুটা বিরক্তি নিয়ে কথা বলে এবার নিত। মা প্লিজ বলো না তুমি ওই মেয়ের জন্য কাঁদছো, বরং তোমার তো খুশি হওয়া উচিত তোমার তথাকথিত আপত্তি রয়েছে। বাক্যটি শেষ হতে চোয়ারের শব্দে মুখরিত হয় সারা গায়ে। মা এবার শাসিয়ে ওঠেন তার কন্যাকে, জবান সামলা নিত, পক্ষী তোর বড় বোন হয়, বারবার ভুলে যাস কি করে? বেয়াদব মেয়ে কোথাকার। নিতকি আর পক্ষীর মতো ওকে কুলো পেটে বসে থাকে মেয়ে। তেলে বগুনে জেলে ওঠে সে মায়ের এমন কাণ্ডের আগে করতে পারে। সারা বছর তো আপদ শয়তান অভিশাপ অব্যয় বলতো, এখনো তো দরদ হয়েছে কই থেকে? তুমি আসলে মানুষটাই গিরগিটি, ক্ষণে ক্ষণে রং বদলাও বলে দৌড়ে নিজের ঘরে চলে যায় সে। আর সেখানেই নায়লা দেওয়ান ধপ করে বসে পড়ে, মাথায় হাত দিয়ে ভাবতে শুরু করে, আমি নিজের অজ্ঞতায় শুধু বড় সন্তানটার জীবনটাই শেষ করিনি, তাকে আপাদস্থ করতে করতে ছোট মেয়েটার মাথা খেয়ে ফেলেছি। এখন কাউকে গণায় ধরে না মেয়েটা। 2 দিন পর সকাল সকাল বেডরুমের দরজায় নক করার শব্দে ঘুম ভেঙে যায় পক্ষী। উঠতে যেয়ে দেখে তার গায়ে শক্তভাবে জড়িয়ে আছে আরিজের পুরুষালী হাত। মাথাটা একটু বালিশ থেকে উঠিয়ে ঘড়ির দিকে তাকায়, সবেমাত্র 6:30 বাজে। একটু অবাকই হয় সে। আস্তে আস্তে আরিজের হাত নিজের দেহ থেকে সরিয়ে বিছানা থেকে উঠে যায়, মাথাও সরিয়ে ওড়না জড়িয়ে দরজা খুলতে দেখে তার শাশুড়ি নয়নদিন দাঁড়িয়ে। মা আপনি এত সকাল সকাল আসেন যে, কিছু লাগবে? না তুমি ড্রয়িং রুমে যাও, আমি আরিজকে নিয়ে আসি। নয়নদিনের কথায়
আর কিছু না বলে ড্রয়িং রুমে চলে গেল। সেখানে পৌঁছাতে দেখে একজন মধ্যবয়স্ক পুরুষ সাদা পাঞ্জাবি পায়জামা পায়ে মাথা নত করে বসে আছে। খুব বেশি ঝুঁকে থাকায় চেহারা বোঝা যাচ্ছে না, তবুও কেন যেন যুবতীর তাকে বেশ পরিচিত মনে হচ্ছে। লোকটা মাথা ওঠাতে পক্ষে বিস্ময় হয়, অস্ফুট স্বরে বলে ওঠে, বাবা তুমি চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে